আজ দিনভর কথা হয়েছে বাজেট নিয়ে, সব মহলেই বাজেট নিয়ে নানা আলোচনা এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলোকে যদি আরো একবার একটু ঝালাই করে নেই। বাজেটের আকার এবার আমরা যেটা দেখছি 9,38,000 কোটি। এখানে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি, এনবিআর এর লক্ষ্যমাত্রা সেখানে 6,04,000 কোটি। ঘাটতি রয়েছে 2,43,000 কোটি এবং অভ্যন্তরীণ ভাবে 1,27,000 কোটি, আর বিদেশি উৎস থেকে ঋণ 1,10,000 কোটি। এই হচ্ছে মোটামুটি ভাবে আমরা যদি দেখি যে বাজেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, এগুলো নিয়েই সার্বিকভাবে আমাদের আজকের আলোচনা। আমাদের সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান এবং ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর সাবেক পরিচালক নিয়াজ আলী চিশতি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খানের সাথে যদি শুরু করি, অর্থনীতিতে এখন যে ক্ষত তা সারিয়ে তুলতে এই বাজেট কতটা সহায়ক হবে, কি দেখছেন? আপনার পর্যবেক্ষণ কি বলছে? আপনার কথাটি যদি আমি বুঝে থাকি তা হচ্ছে আমাদের বাজেটে বিগত সরকার 17 বছর ক্ষমতায় ছিলেন, তার প্রেক্ষিতে এই বিএনপি সরকারের দীর্ঘদিন পর একটি বাজেট তারা দিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এটা বাজেট। ক্ষত সারানোর ব্যাপারটা প্রথমেই আমি যেটা বলি, এই বাজেটের একটা দর্শন হলো, যেটা অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, যে সর্বস্তরে গণতন্ত্র আইনের একটা নিশ্চয়তা বিধান করা। তো এখানেই তো আমি একটু প্রশ্ন রেজ করতে চাই, সেটা হচ্ছে আপনি যখন একটা দেশে শক্ত বিরোধী দল ছাড়া গণতান্ত্রিক কাঠামোটা কিভাবে দাঁড় করাবেন, এটা প্রথম প্রশ্ন। এবং এটা বলার আমি কারণও বলি, আপনারা অনেকেই বলতেছেন যে এটা উচ্চ বিলাসী বাজেট, অনেক টাকা হয়ে বাজেটের টাকা তো বেড়ে যাবে, প্রতি বছরই এটা বেড়ে যায়। এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমি খুব একটা চিন্তিত নয়। আমার সমস্যাটা হচ্ছে এই বাজেট ম্যানেজমেন্ট যারা করবে, এই সমস্ত জিনিস যারা ইমপ্লিমেন্ট করবে, যাদের হাত দিয়ে কাজগুলো হবে, তারাই তো করাচ্ছে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে যদি বলি, যেমন আপনি আমাদের এই যে ব্যাংক খাতগুলো যারা ব্যাংক পরিচালনা করবে, সেখানে ব্যাংকের মালিকেরাই যদি ব্যাংক লুট করে নেয়, আবার এনবিআর এর কর্মকর্তারা যদি অঢেল সম্পত্তির মালিক হন, আবার যদি আপনার এই যে আমাদের পুঁজিবাজারের যে সিস্টেমটা, পুঁজিবাজারের কিন্তু ধ্বংস পাবলিক করে না, করে ওই প্রতিষ্ঠানের লোকেরাই। তাই এই উদাহরণগুলো দেওয়ার অর্থ হচ্ছে আমার এই এত বড় বাজেট, এত টাকার বাজেট বাস্তবায়ন বা এত টাকা কিভাবে আমরা তুলব, এটা সমস্যাটা হচ্ছে এটা সঠিকভাবে এটা হ্যান্ডেল করা। এটা যদি পারফেক্ট লোকের হাতে, দক্ষ লোকের হাতে যদি এই জিনিসগুলো থাকে, সেটা হবে। আর গণতান্ত্রিক ফিলোসফিক্যালি যে বলা হচ্ছে যে আমরা সব প্রতিষ্ঠানে গণতন্ত্রের মাধ্যমে এবং অর্থাৎ জবাবদিহিতার মাধ্যমে সবকিছু পরিচালনা করি, এখানে বিরোধী দলের একটা শক্তিশালী বিরোধী দল, এটা খালি আজকে আমি বিএনপির আমলে বিরোধী দলকে দোষ দিব না, 17 বছরেও এইভাবেই কাটিয়েছে। অর্থাৎ আমাদের দেশে যে একটা প্রতিশ্রুতিশীল কিংবা কনস্ট্রাকটিভ কিংবা সঠিকভাবে দেশের প্রবলেম গুলো অ্যাড্রেস করবে এবং ছায়া গভর্নমেন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ সেকেন্ড গভর্নমেন্ট হিসেবে কাজ করবে, সেটা কিন্তু হয় না। ফলে ডেমোক্রেটিক ওয়েতে সবগুলো প্রতিষ্ঠানকে অ্যাকাউন্টেবিলিটির অধীনে আনা, এটা প্রথমেই বাধাগ্রস্ত হয়, কারণ সেই রকম শক্তিশালী বিরোধী দল একটা গড়ে ওঠে। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের রাজনৈতিক কালচার। এরপর আপনি যেটা বলতেছেন, কত কিছুটা আমার অনেকগুলো জিনিসকে আমি পজিটিভলি দেখতে চাই। সেটা হচ্ছে বিশেষ করে সোশ্যাল যে সিকিউরিটির ব্যাপারে, যেমন এই যে সরকার যে ফ্যামিলি কার্ডের জন্য অনেকগুলো টাকা বরাদ্দ করেছেন। পাশাপাশি আমি একজন শিক্ষক হিসেবে আমি খুব খুশি হয়েছি যে গতবারে ছিল 1.38 এর মতো হচ্ছে শিক্ষা খাতে বাজেট, এখানে 2% করা হয়েছে টোটাল বাজেটে, টোটাল জিডিপি, এবং বাজেটের 13% শিক্ষা খাতে ব্যয় করা হচ্ছে। আমি খুব আশাবাদী এবং এত টাকা আমার জানা মতে আমি যতটুকু দেখেছি শিক্ষা খাতে এরকম একটা বড় বরাদ্দ কিন্তু অন্য কোনো সরকার দেয়নি। আমি এইটাই ব্যাপারে আমার খুব আশা আমার সঞ্চার হচ্ছে এবং আমার মনে হয় শিক্ষা খাতে যদি কিছুটা হলেও আমরা একটু উন্নতি করতে পারি, আমার মনে হয় সেটা অনেকটাই আপনি যেটা বলছেন ক্ষতটা সেরে যাবে আমার মনে হয়। আর দ্বিতীয়ত এই সরকারের আরেক জিনিসগুলো আমার খুব চোখে লেগেছে, সেটা হচ্ছে
এই যে আমাদের দেশে চিকিৎসা ব্যয়টা অনেক ব্যয়বহুল, অনেক প্রাইভেট হসপিটালগুলোতে মধ্যবিত্ত পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। এখানে সরকারের যে ক্যান্সারের ঔষধ এবং যে ইনসুলিন আরো যে কতগুলো জিনিসের ট্যাক্স কমিয়েছে, এটা অনেকের এটা পরিবারের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের চিকিৎসা খাতে খরচটা কমে আসবে। এটাও আমি এই সরকারের একটা খুব পজিটিভ একটা কনসেপ্ট আমি বলি, আমার কাছে লেগেছে। আপনি শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত নিয়ে বলছিলেন। আমরা আমাদের সঙ্গে যেহেতু ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর সাবেক পরিচালক নিয়াজ আলী চিশতি রয়েছেন, আমরা একটু ব্যবসায়িক দিকটা তার কাছ থেকেও বুঝে নিতে চাই। বিএনপি সরকার বলছে অর্থনীতির গণতন্ত্রায়ন হয়েছে এই বাজেটে, এবং একই কথা যেটি ডক্টর মোহাম্মদ আজম খানও তুলে ধরলেন, উল্লেখ করেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে, বাজেটকে ব্যবসা এবং বিনিয়োগ বান্ধব বলবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রস্তাবিত যে বাজেট, সেই বাজেটের আকার যেটা 3,09,38,000 কোটি টাকা, এটা নিঃসন্দেহে আপনার একটা বড় বাজেট, বড় মহাপরিকল্পনা নিয়ে এই সরকার এই বাজেট প্রস্তাবনা করেছে। সত্যিকার অর্থে এই সরকার জন্য একটি চ্যালেঞ্জ। কারণ হচ্ছিল জাস্ট 3-4 মাস পূর্বে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছেন। এর পরে জাস্ট আপনার একটা ভঙ্গুর একটা অর্থনীতি, এর পাশাপাশি আপনার ইরান আর আমেরিকা যুদ্ধের কারণে আপনার মিডল ইস্টের যে সকল পণ্য থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু একটা ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি। স্পেশালি আমরা যারা ব্যবসার সাথে সম্পৃক্ত, তারা কিন্তু খুবই একটা ভয়াবহ অবস্থার মধ্যে আপনি প্রতিদিন কাটাচ্ছি। আমাদের মেইন যে আপনি এনার্জি সোর্স হচ্ছিল জ্বালানি, আপনার জ্বালানি যে সকল পণ্য, স্পেশালি গ্যাস, তারপরে আপনার পেট্রোলিয়াম পদার্থ, এগুলো কিন্তু আমরা সম্পূর্ণভাবে মিডল ইস্টের উপর নির্ভরশীল হয়েছিলাম। এবং মিডল ইস্টের আপনার এই যুদ্ধের কারণে, এই আপনার সোয়ারের যে আপনার সুয়েজ আপনার প্রণালীর কারণে যে আপনার বাধাগ্রস্ত হয়েছে, সেই জন্য কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছেন দুইবার কিন্তু জ্বালানি তেলের দাম বেড়েছে এবং বিদ্যুতের দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে। যার ফলে এটা কিন্তু সম্পূর্ণটাই আপনার ব্যবসার সাথে যারা সম্পৃক্ত তাদের উপরে কিন্তু এই ভাবটা চলে এসছে। তো আমরা বাজেট দিতে হবে এবং সরকারকেও আপনার দেশ পরিচালনা করতে হবে। তো আমরা ব্যবসায়ীরা মোটেই আপনার স্বস্তি জায়গাতে নেই। এরপরে একটা সুখবর হচ্ছিল কি, আমাদের সকলকে মিলেই তো এই দেশটা। আমরা যদি ছোট ছোট যারা প্রান্তিক লেভেলে রয়েছেন, ছোট মধ্যবিত্ত যারা আছেন, তাদেরও কিন্তু জীবিকার কর্মসংস্থান আপনি দেখতে হবে, এবং শিক্ষা, তারপরে স্বাস্থ্য, আপনার তাদের যে আহার, এইগুলো দেখতে হবে। এটা ভালো দিক যে আপনার শিক্ষার মধ্যে আপনার ভালো বরাদ্দ দেওয়া হয়েছে, স্বাস্থ্য ভালো বরাদ্দ দেওয়া হচ্ছে। এছাড়া আপনার নিত্য প্রয়োজনীয় যে 61টি পণ্য রয়েছে, এর মধ্যে কিন্তু এআইটি উদ্যোগ করা হচ্ছে, প্রস্তাবনা করেছে উদ্যোগ করার। তো এগুলো যদি আপনার বাস্তবিত হয়, তাহলে অনেকাংশে কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্ত যে শ্রেণীটা রয়েছে তাদের জন্য কিন্তু অনেকটাই লাঘব হবে আপনি তাদের দিনকাল পরিচালনা করতে। সেই সাথে আপনি ফ্যামিলি কার্ড সহ আপনার বিভিন্ন যে সকল প্রণোদনা, এর মধ্যে কৃষক কার্ড, সামাজিক সুরক্ষা যে গভর্নমেন্ট যেটা ইনিশিয়েটিভ নিয়েছে, এগুলো যদি আপনার ঠিক মতো এক্সিকিউশন করতে পারে, তাহলে ডেফিনেটলি আপনার ম্যাক্সিমাম যে ইয়েগুলো আছে, জনসংখ্যা রয়েছে, তারা কিন্তু উপকৃত হবে। ব্যবসায়ীরা আসলে আমাদের দরকার হচ্ছে একটা স্থিতিশীল একটা পরিবেশ, সেটা যেভাবে হোক। আমরা দেখেছি যে কিছুদিন পূর্বে যখন তেলের দাম বাড়েনি, তখন কিন্তু একটা হাহাকার ছিল। আমরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আপনার ঘন্টা বা ঘন্টা না, দিনের পর দিন আমরা কিন্তু এই সমস্যাটা আপনার সমস্যার মধ্যে ছিলাম। এবং আমাদের ফ্যাক্টরিগুলো কিন্তু বন্ধ ছিল ডিউ টু আপনার পেট্রোলের কারণে, আপনার জ্বালানি তেলের কারণে। কিন্তু এখন কিন্তু সেই সমস্যা নাই। আপনার তেলের দাম 2 দফা বেড়েছে। আমার একটা এর আগে একটা টক শোয়ে বলেছিলাম, যদি বাড়তে হয় বাড়িয়ে দিন, কিন্তু আমাদের যেন সাপ্লাইটা যেন কন্টিনিউশন হয়। তো ঠিক তদ্রুপ যদি বিভিন্ন ভর্তুকি দিয়েছে সরকার, এইসব ভর্তুকি কিন্তু আলটিমেটলি যারা ব্যবসার সাথে সম্পৃক্ত বা যারা আমরা রেভিনিউ জেনারেট করি, তাদের থেকে কিন্তু আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের সমস্যা নেই, কিন্তু এটা যেন স্থিতিশীল থাকে। মাঝখানে যেন কোনো আপনার নতুন করে অ্যামেন্ডমেন্ট এনে যেন আমাদেরকে এটা বাড়িয়ে না দেওয়া হয়। আপনি বৈদেশিক যে ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু একই অবস্থা। বিদেশিরা দেখে আপনি আমাদের সেই স্থিতিশীলতা কতটুকু, যে আমাদের যে আইন রয়েছে বা আমাদের যে করের আইন, সেই আইনটা কিন্তু মাঝে মাঝে পরিবর্তন হয়ে যায়। আমাদের দেখেন চিটাগাং পোর্টে আপনি অ্যাসেসমেন্ট ভ্যালু মানে হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
আপনার একদিকে জ্বালানি তেলের স্বল্পতা, অন্যদিকে আমাদের র মেটেরিয়ালস দাম বেড়ে গেছে, আপনার যে শিপিং চার্জ ফ্রেট সেটা বেড়ে গেছে, অপরদিকে আপনার কাস্টমস কি করেছে, আপনার অ্যাসেসমেন্ট যে ভ্যালু সেটা বাড়িয়ে দিয়েছে আপনার অলমোস্ট 30-40%। এইভাবে যদি আমরা প্রেডিক্ট করতে না পারি তাহলে আমরা ব্যবসায়ীরা যারা আছি তারা কিন্তু আপনার ইয়ের মধ্যে ভুগবো, আপনার অনাস্থার মধ্যে ভুগবো যে আদৌ এখানে আমি ইনভেস্ট করবো কি করবো না, আমার যে এই অর্থ সেই অর্থটা বিনিয়োগ করবো কি করবো না। বিদেশিরা যারা আছেন তাদেরও কিন্তু একই অবস্থা। তো যে বাজেটেই সরকার বাজেট দিয়েছে ডেফিনেটলি আমি বিশ্বাস করি যে দেশের সামগ্রিক দিক বিবেচনা করে, আমাদের ব্যবসায়ী দিক বিবেচনা করে, বিনিয়োগের ভালো অবস্থা চিন্তা করে এবং সেই সাথে অর্থনীতি এবং আপনার রাজনীতি, সেই সাথে আপনার আইন শৃঙ্খলা, এগুলো সব যদি স্থিতিশীল থাকে আপনি বিনিয়োগ আসবেই। কারণ বাংলাদেশের যে অপর সম্ভাবনা রয়েছে, আমাদের যে ম্যান পাওয়ার রয়েছে, বিনিয়োগ তো আসলে শুধুমাত্র ব্যবসার উপরে নির্ভর করে না, এর পাশাপাশি আরো অনেক কিছুই এখানে প্রভাব ফেলে নিশ্চয়ই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ, স্থিতিশীল অবস্থা, এই স্থিতি অবস্থা যদি বজায় থাকে তাহলে আমরা নিশ্চিত যে আমাদের যে বাজেট হচ্ছে, যে ঘাটতি রয়েছে, আপনারা জানেন এখানে 1,12,000 কোটি টাকা প্রায় নিতে হবে ব্যাংক থেকে। তো ব্যাংকের কিন্তু অবস্থা এমনি কিন্তু যায় অবস্থা। আমরা দেখছি আপনি এখনো 14% করে আপনার লোন বা আপনার মুনাফা দিতে হয় ব্যাংকে। সারা বিশ্বের কোথাও খুঁজে পাবেন না যে 14%-এ আপনি ইন্টারেস্টের কোথাও আছে। এর মধ্যে কিন্তু আমরা যারা ছোট মাঝারি ব্যবসায়ী তারা কিন্তু ঠিক আছে, আপনি এইগুলো কিন্তু বিবেচনার দিকে নাই এটা। আর এর মধ্যে থেকে যদি আপনি অভ্যন্তরীণ সোর্স থেকে 1,27,000 কোটি নিয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি কি হবে, আলটিমেটলি যারা ছোট মাঝারি ব্যবসায়ী রয়েছেন তাদের উপর কিন্তু দায়ভারটা বেশি পড়বে। এই দিকটা আমরা বেশ কিছু দিক দেখে নিলাম আপনার কথা থেকে, বেশ কিছু কি সমস্যার সম্মুখীন হতে পারে দেশের অর্থনীতি, সেই রকম বেশ কিছু বিষয় উঠে এসেছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খানের কাছে আমি একটু আসতে চাই। আপনি যেটি বলছিলেন যে উচ্চাভিলাষী আসলে সেভাবে আপনি বলতে চান না, বা বাজেটের আকার বৃদ্ধি পাবে এটাই তো স্বাভাবিক, আপনি বলছিলেন স্বাভাবিক প্রক্রিয়া। বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো নিয়ে একটু যদি আপনার কাছ থেকে জানি। ভঙ্গুর অর্থনীতি যেটি নিয়ে আমরা কথা বলছিলাম এবং এই বাজেট যেটি ঘোষণা করলো সরকার, বাস্তবায়নের ক্ষেত্রে কতটা সফল হবে বা কি ধরনের চ্যালেঞ্জগুলো দেখেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে যেভাবে মুদ্রাস্ফীতি ঘটে প্লাস অর্থের যে দ্রব্যের দাম যে হারে বেড়ে যায় তাতে টাকার ভ্যালু কমে যায়। টাকার ভ্যালু কমে গেলে টাকার অঙ্কে বাজেটটা বেশি মনে হয়, কিন্তু প্রকৃত অর্থে যে আমাদের দেশের যে মানে বেশি টাকা মানে মূল্য বেশি হয়ে গেলে এমন না। ব্যাপারটা হচ্ছে এখানে মুদ্রাস্ফীতি সহ অন্যান্য অনেক কারণে টাকার ভ্যালু কমে যায় বলে টাকার অঙ্কটা বড় দেয়। এর মূল চ্যালেঞ্জ গুলো যেমন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই বাজেট বাস্তবায়নের জন্য প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। ওই যে আমাদের ভদ্রলোক যেটা বললেন, এখানে ওনাদের বিনিয়োগটা আমাদের অর্থনীতি, এটা আমাদের পুরোপুরি খেয়াল করতে হবে। আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু বেসরকারি খাত। সরকারি খাত তেমন দেশ উন্নয়নে অলমোস্ট 60-70% কন্ট্রিবিউট করে হচ্ছে বেসরকারি খাত। একজন বেসরকারি খাতের একজন উদ্যোক্তা যখন ইনভেস্টর যখন বিনিয়োগ করবেন, উনি নিজেই উল্লেখ করলেন পৃথিবীর ইতিহাসে এত % ইন্টারেস্ট নিয়ে কেউ বিনিয়োগ করে না। করলে সেটা 14% ট্যাক্সের ইন্টারেস্ট দিয়ে আপনি কি লাভ করবেন? এটা যদি সরকার না বোঝে, আমাদের যদি সরকার বাহাদুর এটা না বুঝে যদি খালি বাজেটের এগুলো নিয়ে কাজ করে, কখনোই এটা বাস্তবায়ন হবে না। বাজেটের মূল উদ্দেশ্য সাধিত হবে না, অর্থনৈতিক গ্রোথ কখনোই বেরোবে না। শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের কন্ট্রিবিউশনের কারণে অর্থনীতির আমাদের গ্রোথ রেট 6.5 ধরা হয়েছে, এটা অর্জিত হবে না। বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রাইভেট সেক্টরকে রীতিমতো ইনসেন্টিভ দেওয়া। ইনসেন্টিভ মানে হচ্ছে ওই যে রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেয়। পৃথিবীর কয়টা দেশে এত % ইন্টারেস্ট নিয়ে একজন ব্যবসায়ী সফল হবে? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি আগেও বলেছিলাম যে চ্যালেঞ্জ গুলো, এটা যারা বাস্তবায়ন বা যারা এই যে এনবিআর এর যে সমস্ত লোক আছে এনাদের শিথিলতা, আর আমাদের এখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা বিশাল প্রবণতা, এই ফাঁক ফোকরগুলা খুব সুন্দরভাবে ধরতে হবে এবং সেটা এফিসিয়েন্টলি ধরতে হবে। এবং এখানে আমরা এটা মোরলে সবাই জানি যে যারা এনবিআর এর লোক থাকেন ওনাদের অ্যাক্টিভিটিস বা ওনাদের আর্থিক যে সমস্ত কার্যক্রম অনেক আমাদের সন্তোষজনক পর্যায়ে আনেন না ওনারা। ফলে আমাদের দেশের যে লোকেরা যে ট্যাক্স গুলো দেয় সেটা সঠিকভাবে কিন্তু
পৌঁছায় না এবং মানুষের হ্যারাসমেন্টটা অনেকটা কমে গিয়ে করা হয় এবং ট্যাক্স প্রদান করা, ট্যাক্সের ফাঁদে পড়া, এগুলো জিনিসকে ভয় মুক্ত করা, এটাও সরকারের একটা বড় চ্যালেঞ্জ। মানুষ যেন ভয় ভীতি ছাড়া ট্যাক্সটা দেয়। এবং আমাদের এটাও দুর্ভাগ্যজনক, আমাদের ডিজিপি ট্যাক্স রেশিও ওয়ার্ল্ডের একটা লোয়েস্ট পজিশনে আছে। সেটা সরকারের একটা উদ্যোগ আছে যে আমাদের ট্যাক্সটা আরো বাড়িয়ে গেলে ডিজিপি ট্যাক্স জিডিপি রেশিওটা মানে গ্যাপটা কমে আসবে, আরো বাড়াবে ট্যাক্স। এটা করলে আরো আমাদের অর্থনীতির জন্য একটা ভালো দিক। আর হচ্ছে আমাদের ইন্টারনাল যে ট্যাক্স, ডোমেস্টিক ট্যাক্স, যেটা আমাদের মোবিলাইজেশন, এটাকে আরো গতিশীল করতে হবে। এটার জন্য সরকারকে আরো দক্ষতার পরিচয় দিতে হবে। এবং যেহেতু এই বাজেটে প্রত্যাশার বেশ কিছু জায়গা রয়েছে এবং নানান ধরনের বিশ্লেষণ দিনব্যাপী তো আমরা শুনেছি, আর এটার বাস্তবায়ন তো বছরব্যাপী দেখতে হবে। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব যে যেই পরিকল্পনা নিয়ে সরকার এই বাজেট ঘোষণা করলো সেই পরিকল্পনা সুফল যেন সাধারণ মানুষও পায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ আমাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।